হ্যালো এভরিওয়ান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ এই চ্যাপ্টারটা থেকে, জিওগ্রাফির এই চ্যাপ্টারটা থেকে বহু কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ, শুধু একটু বুঝলেই হবে এবং মনে রাখতে হবে। তো এখান থেকে বহু রকমের প্রশ্ন আসে, তো সেইগুলো প্রশ্নগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করছি। ইন্টারনাল স্ট্রাকচার আর্থ এই কথাটার মানে হচ্ছে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আলোচনা করা বা অভ্যন্তরে কী আছে তা সম্পর্কে জানা। এটা জানার কারণ এটাই যে বিভিন্ন সময় অগ্ন্যুৎপাত বা ভূমিকম্প এই সমস্ত ঘটনাগুলি ঘটে। তাই জন্য মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে যে পৃথিবীর অন্তর্মহলে কী রয়েছে বা কী ধরনের শিলা রয়েছে বা কী ধরনের স্ট্রাকচার রয়েছে, সেই সম্বন্ধে জানার জন্য আর কি। তো এটা জানতে গেলে তো আর খোদাই করে তো জানা যাবে না বা বোরিং করে কোনোভাবে জানতে পারবে না, কারণ ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত ৬,৩৭১ কিলোমিটার মানে রেডিয়াস আর কি। এটাকে কার্টোগ্রাফির ক্ষেত্রে ধরা হয় 640 লাখ কিলোমিটার। তো এটা জানার জন্য সিসমিক ওয়েভ মানে ভূকম্পীয় তরঙ্গের সাহায্যে এই স্তরগুলো জানা যায়, ঠিক আছে। তো এই সিসমিক ওয়েভ হচ্ছে যে ভূমিকম্প বা আর্টিফিশিয়ালভাবে কম্পনের মাধ্যমে যে তরঙ্গ সৃষ্টি করা হয়, সেই তরঙ্গের গতিগুলোকে রেকর্ড করে এই ধরনের লেয়ারগুলো পাওয়া যায়, মানে পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত লেয়ারগুলো থাকে। তো সিসমিক ওয়েভ এর মধ্যে আছে যে পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ। এইটা সম্পর্কে আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেবো, ঠিক আছে, এদের গতি সম্পর্কে এবং কার গতি বেশি বা কম, কোনটি বিধ্বংসী। যেমন এল ওয়েভ ভূপৃষ্ঠের কাছে বিধ্বংসী, পি ওয়েভ মানে যেখানে উপকেন্দ্র, ভূমিকম্পের উপকেন্দ্র, সেখানে ক্রিয়া করে, ঠিক আছে। এরকম অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে সিসমিক ওয়েভের। তো এর মধ্যে যে ভাগগুলো রয়েছে, লেয়ারগুলো, মূলত সেই সম্পর্কেই আজকে আলোচনা করছি। তো ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত মূলত তিনটি ভাগে, মানে তিনটি স্তরে ভাগ করা যায়। এই তিনটি হচ্ছে ক্রাস্ট, ম্যান্টেল আর কোর। তাহলে ক্রাস্ট, ম্যান্টেল আর কোর, এটাকে বলা হয়, ক্রাস্টকে বলা হয় শিলামণ্ডল, ম্যান্টেলকে বলা হয় গুরুমণ্ডল, আর কোরকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। এই তিনটা ভাগে ভাগ করা হয়। এইবারে এদের আবার প্রত্যেকটি দুটি করে ভাগ রয়েছে, ঠিক আছে। ক্রাস্টেরও দুটি ভাগ রয়েছে, মেন্টালেরও দুটি ভাগ রয়েছে, মেন্টাল আর হচ্ছে কোরেরও দুটি ভাগ রয়েছে। আবার এই ক্রাস্টের আবার দুটো ভাগ, ইনার ক্রাস্ট, আউটার ক্রাস্ট, ঠিক আছে। আউটার ক্রাস্ট ভূপৃষ্ঠ সংলগ্ন যে ভূত্বক, তাকে বলা হয় আউটার ক্রাস্ট, আর ইনার ক্রাস্ট মানে ভূপৃষ্ঠ নিচের অংশটাকে বলা হয় ইনার ক্রাস্ট। আবার এইটাকে শিয়াল এবং সীমা নামেও পরিচিত, ঠিক আছে। শিয়াল বলা হয় উপরের পোর্শনটাকে এবং সীমা বলা হয় নিচের পোর্শনটাকে। এরপর আসে মেন্টাল। মেন্টালকেও দুই ভাগে ভাগ করা যাচ্ছে, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, আর কোরকে আউটার কোর, ইনার কোর, ঠিক আছে। তো এই যে ক্রাস্ট বা ক্রাস্ট, ঠিক আছে, তো কিছু মানে বিযুক্তি রয়েছে, এই বিযুক্তি সম্পর্কে একটু আলোচনা করে নিই। ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যে, ঠিক আছে, ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে মোহ বিযুক্তি রয়েছে, মোহরাভিষিক ডিসকন্টিনিউটি, মোহ বিযুক্তি রয়েছে এই ক্রাস্ট আর ম্যান্টেলের মধ্যে, ঠিক আছে। মোহরাভিষিক বিযুক্তি ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যে। আমি আপার লোয়ার বলছি না, শুধুমাত্র ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যে বলছি, ঠিক আছে। তাহলে ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যে মোহ বিযুক্তি রয়েছে। এরপর ম্যান্টেল এবং কোরের মধ্যে মানে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি। এই দুটো মেন বিযুক্তি, ঠিক আছে। গুটেনবার্গ বিযুক্তি, মেন্টাল মানে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে গুটেনবার্গ বিযুক্তি, ক্রাস্ট এবং মেন্টালের মধ্যে
রয়েছে মোহ বিযুক্তি। ঠিক আছে, এরপর আসি শিয়াল এবং সীমার মধ্যে। না, ক্রাস্টের যে দুটি ভাগ, একটা হচ্ছে আউটার ক্রাস্ট আর একটা ইনার ক্রাস্ট, এদের মধ্যে রয়েছে কনরাড বিযুক্তি। এই যে কনরাড, এই নামটা আমি লিখে রেখেছি, কনরাড বিযুক্তি। ঠিক আছে, কনরাড বিযুক্তি রয়েছে শিয়াল এবং সীমার মাঝখানে। ঠিক আছে, শিয়াল স্তর এবং সীমা স্তরের মাঝখানে কনরাড বিযুক্তি। আর এই যে আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল, এর মাঝে রয়েছে র্যাপিটি বিযুক্তি। আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল, মানে উপরের যে গুরুমণ্ডল এবং নিচের যে গুরুমণ্ডল, তাদের মাঝখানে যে স্তরটি রয়েছে বা যে বিযুক্তিটি রয়েছে সেটা হচ্ছে র্যাপিটি বিযুক্তি। আর আউটার কোর এবং ইনার কোরের মধ্যে রয়েছে লেমেন বিযুক্তি। ঠিক আছে, সুতরাং বিযুক্তিগুলো সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে। এগুলো সম্পর্কে বিভিন্নভাবে কোশ্চেন আসে। ঠিক আছে, এগুলো ধরো যেমন এরকম দিয়ে দিল যে লোয়ার মেন্টাল এবং আউটার কোরের মধ্যে, লোয়ার মেন্টাল এবং আউটার কোরের মধ্যে কোন ডিসকন্টিনিউটি রয়েছে, সেক্ষেত্রে হয়ে যাবে গুটেনবার্গ বিযুক্তি। ঠিক আছে, কারণ এটা হচ্ছে মেন্টাল এবং কোরের বিযুক্তিটাই কি গুটেনবার্গ বিযুক্তি। কিন্তু এরকম ঘুরিয়েও দিতে পারে যে লোয়ার মেন্টাল এবং আউটার কোরের মধ্যে কি বিযুক্তি রয়েছে, গুটেনবার্গ বিযুক্তি। ঠিক আছে, এইগুলো ভালো করে স্টাডি করে রাখতে হবে। আচ্ছা, এরপর চলে আসি এদের ডেপথ সম্পর্কে। ডেপথ মানে গভীরতা সম্পর্কে বা থিকনেস সম্পর্কে। আচ্ছা, একটা বলে দিই যে সব থেকে থিনেস্ট লেয়ার, ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে সব থেকে থিনেস্ট লেয়ার হচ্ছে ক্রাস্ট। আর থিকেস্ট লেয়ারের মধ্যে হচ্ছে গুরুমণ্ডল বা মেন্টাল। ঠিক আছে, গুরুমণ্ডল বা মেন্টাল হচ্ছে থিকেস্ট লেয়ার, সব থেকে মানে পুরুত্ব, আর পুরুত্ব সব থেকে কম হচ্ছে ক্রাস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে যে ইনার কোর যে পোর্শনটাকে বলা হচ্ছে সেটি কিন্তু সলিড অবস্থাতে রয়েছে। ইনার কোর সলিড অবস্থাতে রয়েছে, কিন্তু আউটার কোর এটা হচ্ছে লিকুইড স্টেটে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি ডেপথের মধ্যে আসছি ক্রাস্ট বা শিলামণ্ডল। ঠিক আছে, যেটাকে বলা হয় আবার লিথোস্ফিয়ার। ঠিক আছে, এটাকে আবার লিথোস্ফিয়ার বলা হয়, ক্রাস্টকে আবার কি লিথোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, তো এখানে তো দুটো ভাগ, শিয়াল আর সীমা। শিয়াল যে স্তরটাকে বলা হচ্ছে শিয়াল, এটা হচ্ছে মহাদেশীয় অংশ। ঠিক আছে, আর সীমা যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে নিচের অংশ, মানে মহাসাগরীয় অংশ। বা এই যে বলি না মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত, মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাত অবস্থিত। এটা যদি আমি মহাসাগর উপরটা ধরি, এই পাতটা হচ্ছে সীমা, বা এটাকে বলা হয় মহাসাগরীয় পাত, এটাকে বলা হয় সীমা। আর এখান থেকে যদি ধরি এর উপরের পোর্শনটা, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে মহাদেশীয় পাত বা মহাদেশের অংশ সেটা। ঠিক আছে, তাকে বলা হবে শিয়াল। এটা তাহলে সীমা, এটা কি শিয়াল, উপরের পার্টটা কি সীমা। ঠিক আছে, এই শিয়াল কথাটার অর্থ হলো সিলিকা এবং অ্যালুমিনিয়াম, মানে হালকা মৌল দিয়ে গঠিত, সিলিকা এবং অ্যালুমিনিয়াম। আর নিচের পার্টটা হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম, ভারী জিনিস, তাই নিচে ভারী অংশটা রয়েছে। ঠিক আছে, এবং এর ঘনত্বও বেশি, উপরের ঘনত্ব কম, নিচের ঘনত্ব বেশি। উপরের ঘনত্ব কত, 2.7 গ্রাম পার সিসি, 2.75 গ্রাম পার সিসি, মানে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, আর নিচের লেয়ার মানে সীমা লেয়ারটা 3.0 গ্রাম পার সিসি। ঠিক আছে, এর হচ্ছে ঘনত্ব বেশি, ডেনসিটি বেশি। ওকে, তাহলে ক্রাস্টের মধ্যে দুটো অংশ, শিয়াল এবং সীমা। শিয়ালের ঘনত্ব 2.75 আর সীমার ঘনত্ব 3.0। ঠিক আছে, শিয়াল হচ্ছে উপরের অংশ এবং সীমা হচ্ছে নিচের অংশ বা মহাসাগরীয় অংশ। ঠিক আছে, আর শিয়াল হচ্ছে মহাদেশীয় অংশ। এইবারে আসা যাক থিকনেস নিয়ে। ক্রাস্টের যে থিকনেস, এভারেজ থিকনেস, ঠিক আছে, ক্রাস্টের বা শিলামণ্ডলের যে এভারেজ থিকনেস সেটা হচ্ছে কত,
30 থেকে 35 কিলোমিটার, 30 থেকে 35 কিলোমিটার, ঠিক আছে। এর যে এভারেজ 30 থেকে 35 কিলোমিটার। এবারে এর বিভিন্ন ভাগ রয়েছে। ভাগ কিভাবে রয়েছে না, যে ক্রাস্টের যে দুটো ভাগ, একটা শিয়াল এবং সীমা, যেমন মহাসাগরীয় মানে যে ভূত্বক, তার ডেপথ 5 থেকে 10 কিলোমিটার। মানে মহাসাগরের কাছে যে এই যে এইখানে যদি থিকনেস ধরি আমি, এখানে 5 থেকে 10 কিলোমিটার মানে হয়ে থাকে আর কি, ঠিক আছে। 5 থেকে 10 কিলোমিটার হবে। আর যদি আমি মহাদেশের কথা বলি, সেক্ষেত্রে এর থিকনেসটা অনেকটা বেশি। সেক্ষেত্রে যেমন এমনি প্লেন ল্যান্ডের যদি থিকনেস ধরি 30 থেকে 35 হয়, কিন্তু মাউন্টেন এরিয়াতে মোটামুটি এর থিকনেস হয়ে যায় 70 থেকে 80 কিলোমিটার, 70 থেকে 80 কিলোমিটার, 70 থেকে 80 কিলোমিটারের থিকনেস হয়ে যায়, ঠিক আছে। তাহলে ক্রাস্টের থিকনেস কত? এভারেজ থিকনেস 30 থেকে 35 কিলোমিটার, কিন্তু যদি মাউন্টেন এরিয়া হয় সেক্ষেত্রে 70 থেকে 80 কিলোমিটার, আর এমনি প্লেন ল্যান্ডে 30 থেকে 35 কিলোমিটার। এবং যে সীমা বা সিলিকা এবং হচ্ছে মানে সীমা যে স্তরটা, তার হচ্ছে বা মহাসাগরীয় যে স্তরটা, এবং যে মহাদেশীয় বা মহাসাগরীয় যে অংশটা ভূত্বক, তার গভীরতা 5 থেকে 10 কিলোমিটার। ওকে, তাহলে ডেপথ বোঝা গেল ক্রাস্টের, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে যাই ম্যান্টেলের ক্ষেত্রে। ম্যান্টেলের ক্ষেত্রে কি, আচ্ছা এর ঘনত্ব বলে দিলাম ক্রাস্টের 2.75 আর 3.0। এরপর ম্যান্টেলের ক্ষেত্রে কি, এর গভীরতা হচ্ছে 50 থেকে 650 হচ্ছে আপার ম্যান্টেলের গভীরতা, 50 থেকে 650, 650 পর্যন্ত কিলোমিটার, ঠিক আছে, আপার ম্যান্টেল। আর 650 থেকে 2900 কিলোমিটার এটা হচ্ছে লোয়ার ম্যান্টেল। আচ্ছা, এই যে শিয়াল এবং সীমার মাঝে বলেছিলাম কি বিযুক্তি, না কনরাড বিযুক্তি রয়েছে। আর এই আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের মাঝে র্যাপিটি বিযুক্তি রয়েছে। আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের মাঝে র্যাপিটি বিযুক্তি রয়েছে। আর এর থিকনেস হচ্ছে 50 থেকে 650 বা 650 কিলোমিটার। এইবারে এর থিকনেস, এবারে এর হচ্ছে ঘনত্ব হচ্ছে ডেনসিটি 3.9 গ্রাম পার সিসি, কিউবিক সেন্টিমিটার। আর লোয়ার মেন্টালের ঘনত্ব হচ্ছে 5.0 গ্রাম পার সিসি। মানে ধীরে ধীরে ঘনত্বটা বাড়তিছে, মানে উপর থেকে নিচের দিকে ঘনত্ব বাড়বে, ঠিক আছে, 5.0 গ্রাম পার সিসি। এইবারে একটা স্তর আছে যেটাকে বলা হয় ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার নিচে, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার নিচে, মানে ক্রাস্ট থেকে ক্রাস্ট থেকে 100 কিলোমিটার নিচে, 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটাকে বলা হয় লিথোস্ফিয়ার। আর এই 100 কিলোমিটারের নিচে অবস্থিত অ্যাস্থনোস্ফিয়ার। এই স্তরটা এমনই একটা স্তর যে উপরের চাপ এবং নিচের তাপের কারণে এটি হচ্ছে প্লাস্টিক অবস্থায় বা সান্দ্র অবস্থায় থাকে, তরল অবস্থাতে আছে। এই জন্য এই স্তরটাকে বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার, মানে গুরুমণ্ডলের উপরে, মানে আপার ম্যান্টেলের কিছুটা নিচে আর কি, ঠিক আছে, এরকম জায়গাতে আর কি, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটারের পর থেকে, ঠিক আছে। এটাকে ধরা হয় 100 কিলোমিটার, প্রায় গড় 100 কিলোমিটারের নিচে। এবং এর ফলেই কি হয় না, আমরা যেটাকে পাত বলি, 100 কিলোমিটার বলি না, পাত প্লেট বলা হয়, সেই প্লেট মুভমেন্টে সাহায্য করে। মানে এখানে গলিত অবস্থায় থাকে বলে পাতগুলো কিভাবে মুভমেন্ট করবে, সেটা কি এই গলিত অবস্থার জন্যই কি মুভমেন্টটা করে। আর নিচে এক ধরনের কনভেকশনাল কারেন্ট থাকে, যার জন্য কি এই প্লেটগুলোকে মুভমেন্টে সাহায্য করে, ঠিক আছে। এখানে শ্রান্ত স্থনোস্ফিয়ার রয়েছে, এবং এই স্থনোস্ফিয়ারকে এটা পুরোটা লিখছি না, স্থনোস্ফিয়ার কি বলা হয় লো ভেলোসিটি জোন, লো ভেলোসিটি জোন,
কারণ এখানে সমস্ত সিসমিক ওয়েভের গতিবেগ কমে যায়। কেন? কারণ তরল অবস্থায় চলে আসে না, সেই জন্য তরল অবস্থাতে সমস্ত সিসমিক ওয়েভের গতি কমে যায়। ঠিক আছে, মানে সলিড অবস্থাতে যে পরিমাণ গতি থাকে, লিকুইড অবস্থাতে সেই গতি কমে যায়, সেই জন্য এটাকে বলা হয় লো ভ্যালোসিটি জোন। ক্লিয়ার? তো এরপর চলে আসছি লোয়ার মেন্টাল। ঠিক আছে, এরপর চলে আসছি কোরের মধ্যে। ঠিক আছে, কোর হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, আচ্ছা এইটা দুটো ভাগে বিভক্ত, আউটার কোর আর ইনার কোর। তাহলে আউটার কোর আর ইনার কোর। ঠিক আছে, আচ্ছা আউটার কোর কত দূর পর্যন্ত বিস্তৃত? এই যে আছে 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার, 2900 থেকে 5100 কিলোমিটার এই থিকনেস। ঠিক আছে, আর এর ডেন্সিটি কত? 11.0 গ্রাম পার সিসি। 11.0 গ্রাম পার সিসি, এটা হচ্ছে এর থিকনেস, এর ডেন্সিটি। ওকে, এটা হচ্ছে এর ডেন্সিটি। তো এর মাঝে অবস্থিত কি লেমেন বিযুক্তি। তারপর আছে ইনার কোর। 5100 থেকে 6371 কিলোমিটার। ঠিক আছে, এই থিকনেসটায় বিস্তৃত। তো এর ডেন্সিটি কত? 12.9 গ্রাম পার সিসি, 12.9 গ্রাম পার সিসি। ঠিক আছে, এইবারে চলে আসি এদের টেম্পারেচার। তো বিভিন্ন স্তরে বিভিন্ন টেম্পারেচার, মানে উপরের থেকে নিচের দিকে যেই ঘনত্ব বাড়তিছে এবং চাপ বাড়তিছে, তত তার কি টেম্পারেচারও বাড়ে, উপর থেকে নিচের দিকে টেম্পারেচার বাড়তে থাকে। ঠিক আছে, তো ক্রাস্টের নিচে আর কি। ঠিক আছে, এরকম জায়গাতে যদি ক্রাস্ট উপরটা হয়, তার নিচে কত? 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস থাকে টেম্পারেচার। মেন্টালের নিচে প্রায় এটা হয়ে যায়, 3500 ডিগ্রি সেলসিয়াস, 3500 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে ক্রাস্টের নিচে, মেন্টালের নিচে কত হয়ে যায়? 3500 ডিগ্রি সেলসিয়াস। এবং কোরের নিচে হয়ে যায় সেটা 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাহলে কি হলো? ক্রাস্ট, মেন্টাল আর কোর, তাদের টেম্পারেচার সম্বন্ধে একটু বললাম। আরেকটা স্তর আছে যেটা বলছে স্থনোস্ফিয়ার। এর হচ্ছে যে টেম্পারেচার থাকে সেটা থাকে উপরের দিকে 300 ডিগ্রি সেলসিয়াস, এবং এর এভারেজ টেম্পারেচার হয় 1300 ডিগ্রি সেলসিয়াস, এবং নিচে যদি বলতে পারি সেক্ষেত্রে হয় 2500 ডিগ্রি সেলসিয়াস, 2500 ডিগ্রি সেলসিয়াস। এভারেজ টেম্পারেচার অ্যাস্ট্রোনোস্ফিয়ারে 1300 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর নিচের যে মানে লোয়ার পোর্শনে এটা 2500 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যে সমস্ত পাতগুলো মুভমেন্ট করে, তো সেগুলো কলিশন হওয়ার পরে, সংঘর্ষ হওয়ার পরে পাতের যে অংশ নিচের দিকে সাবডাক্টেড হয় সেটি অ্যাস্ট্রোনোস্ফিয়ারে যায়, এবং অ্যাস্ট্রোনোস্ফিয়ারে গিয়ে সেটা মোল্টেন হয়ে আবার উপরে আগ্নেয়গিরির সৃষ্টি করে, মানে অগ্নুদ্গম বা ভলক্যানোর আকারে উপরে নিক্ষিপ্ত হয়। ঠিক আছে, মানে পাতগুলো গিয়ে কোথায়? অ্যাস্ট্রোনোস্ফিয়ারে সাবডাক্টেড হয়। ঠিক আছে, অ্যাস্ট্রোনোস্ফিয়ার থেকে গলে আবার এটা উপরের দিকে আগ্নেয়গিরি রূপে উদ্গীরণ ঘটে আর কি। ঠিক আছে, তাহলে অ্যাস্ট্রোনোস্ফিয়ার প্লেটের ধ্বংস হিসেবে কাজ করে আর কি, প্লেটের ডিস্ট্রাকটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো এরপরে আরও কিছুগুলো স্তর আছে, সেই সম্পর্কে একটু জেনে নিই। যেমন কি একটা ক্রোফেসিমা আর একটা আছে নিফেসিমা। এগুলো থেকে কোশ্চেন দেয় যে ক্রোফেসিমা কোনটা আর নিফেসিমা কোনটা। ক্রোফেসিমা হচ্ছে আপার মেন্টালটাই হচ্ছে ক্রোফেসিমা, আর লোয়ার মেন্টালটা হচ্ছে নিফেসিমা। ঠিক আছে, লোয়ার মেন্টাল। ঠিক আছে, নিফেসিমা। আর নিফে বলা হয় কোর, ইনার কোর পোর্শনটাকে নিফে বলা হয়, ইনার কোর বা কোর, কখনো কখনো অপশন দেয় কোরকেই বলা হয় নিফে। কারণ নিকেল এবং ফেরাস খুব ভারী ধাতু, সেই জন্য ভারী ধাতু হওয়ার জন্য এই কোর মানে
কোরের অবস্থিত রয়েছে, ঠিক আছে, নিকেল আর ফেরাস দিয়ে। আর এই ক্রফেসিমা আর নিফেসিমা এটা হচ্ছে আপার মেন্টাল আর এটা হচ্ছে লোয়ার মেন্টাল, ঠিক আছে। কখনো কখনো দিয়ে দেয় হচ্ছে যে র্যাপিড বিযুক্তি অবস্থিত ক্রফেসিমা এবং নিফেসিমার মধ্যে, এরকম অপশান থাকে ক্রফেসিমা এবং নিফেসিমার মধ্যে, এই অপশানটা তখন কারেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো আজকের ক্লাস। তো এরপর বাকি টপিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানেই শেষ করছি।